নমস্কার। আমরা সাধারণত শরৎকালে যে দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজো নিয়েই মেতে থাকি। সেই দুর্গাপুজোকে আমরা সকলেই জানি যে অকাল বোধন বলা হয়, মানে অসময়ের দুর্গাপুজো। তো শরৎকালের দুর্গাপুজোকে যদি অসময়ের দুর্গাপুজো বলা হয়ে থাকে, তাহলে সময়ের দুর্গাপুজো কোনটা, সেটা কোন সময় হতো, আর সেই পুজো কে শুরু করেছিলেন, কতদিন আগে শুরু করেছিলেন, বাংলায় কি হয়েছিল সেই পুজো, এখনো কি সেই পুজোর কোনো নিদর্শন রয়েছে বাংলায়? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। কথিত আছে শরৎকালে দুর্গাপুজো শুরু হওয়ার অনেক আগেই ভাগ্য বিলম্বিত রাজা সুরত এবং সমাধি বণিক নামে এক বৈশ্য মেধস মুনির পরামর্শে বসন্তকালে প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক। মার্কেন্ডীয় পুরাণ ও শ্রী শ্রী চণ্ডী অনুসারে রাজা সুরত ছিলেন চন্দ্রবংশীয় রাজা, কিন্তু কোনো এক সময় এক শত্রুর হাতে পরাজিত হয়ে তিনি রাজ্যহারা হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকেন এবং এক বনে এসে এক ঋষির আশ্রমে আশ্রয় নেন। সেই ঋষির নাম ছিল মেধস মুনি, আবার মতান্তরে তাকে বলা হয় মেধামুনি। ঋষির আশ্রমে থাকলেও রাজ্যহারা রাজা সুরত কিন্তু সবসময় তার রাজ্যের মঙ্গলের কথা, রাজ্যের প্রজাদের মঙ্গলের কথা ভাবতেন। সেই সময় সমাধি বণিক নামে এক ব্যবসায়ী তার স্ত্রী ও পুত্রদের দ্বারা প্রতারিত হয়ে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে এই মেধসমুনি বা মেধামুনি আশ্রমে এসে উপস্থিত হন। আপনারা পর্দায় নীল রঙের টিনে সেট দেওয়া যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিকেই বর্তমানকালের ঐতিহাসিক গবেষক এবং ক্ষেত্র সমীক্ষকেরা মেধস মুনির আশ্রম হিসেবে চিহ্নিত করেছেন। তবে এই নিয়ে দ্বিমত আছে, থাক সেই দ্বিমত। আমরা গল্পের পরবর্তী অংশ একটু শুনে নিই। তার আগে একটু বলে নিই যে আমরা যে সময়ে এই আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছিলাম সেই সময়কালটা ছিল চৈত্র মাসের শুক্লপক্ষ এবং আশ্রমে চলছিল বাসন্তী পুজো। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন বাসন্তী দেবীর মূর্তি বা দুর্গা মূর্তি। আপনারা পর্দায় মূর্তিটি দেখতে থাকুন এবং পুজোর নানা দৃশ্য দেখতে থাকুন এবং আমি শোনাতে থাকি গল্পের পরবর্তী অংশ। স্ত্রী ও পুত্রদের দ্বারা বঞ্চিত হবার পরেও সমাধি বৈশ্য সবসময় তার স্ত্রী এবং পরিবারের মঙ্গলের কথা ভাবতেন। রাজা সুরত যেমন তার রাজ্যের মঙ্গলের কথা ভাবতেন, রাজ্যের প্রজাদের মঙ্গলের কথা ভাবতেন, সমাধি বৈশ্য তিনি তার স্ত্রী, পরিবার, পুত্রদের মঙ্গলের কথা ভাবতেন। রাজ্যহারা হবার পরেও এবং পরিবারের মানুষদের দ্বারা বঞ্চিত হবার পরেও রাজা সুরত কেন রাজ্যের মঙ্গলের কথা ভাবেন, প্রজাদের মঙ্গলের কথা ভাবেন এবং সমাধি বৈশ্য কেন তার পরিবারের মঙ্গলের কথা ভাবেন, সেই জন্য তারা মেধস মুনির কাছে এসে মনের সব কথা খুলে বললেন। শুনে মেধস মুনি বলেন, এসবই হলো মা মহামায়ার খেলা। এরপর মুনি তাদের পরপর তিনটি গল্প বলেন। এই তিনটি গল্পই হলো শ্রী শ্রী চণ্ডীর মূল আলোচ্য বিষয়। তারপর মেধস মুনির পরামর্শে রাজা সুরত এবং সমাধি বৈশ্য নদীর ধারে জঙ্গলের মধ্যে 3 বছর গভীর তপস্যা করেন এবং তারপর নদীর ধারে মাটি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে দুর্গাপুজো করেছিলেন। শেষে মা মহামায়া তাদের তপস্যা ও পুজোয় সন্তুষ্ট হয়ে সবকিছু ফিরিয়ে দিয়েছিলেন। আপনারা পর্দায় যে উঁচু ঢিবি মতো জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই মার্কণ্ডেয় পুরাণ এবং শ্রী শ্রী চণ্ডী অনুযায়ী রাজা সুরত এবং সমাধি বৈশ্য দেবী দুর্গা বা বাসন্তী দেবীর পুজো করেছিলেন। সেই মর্মে এখানে একটি ফলক আছে, সেই ফলকটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে লেখা রয়েছে, ওং নমঃ চণ্ডী কায় নমঃ। সুরত রাজার বেদী মণ্ডপ। মেধস মুনির নির্দেশে রাজা সুরত ও সমাধি বৈশ্য বেদী মণ্ডপ স্থাপন পূর্বক মৃন্ময়ী মূর্তি নির্মাণ করিয়া সর্বপ্রথম দুর্গাপুজো শুরু করেন। আপনাদের এই জায়গার চারপাশটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে চারপাশে কিন্তু প্রচুর গাছপালা, ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এই জায়গাটি। আপনাদের এই বেদী মণ্ডপের চারদিকের ঘন জঙ্গলটিকে দেখানোর চেষ্টা করছি। এই জঙ্গলটিকে বলা হয় গড় জঙ্গল। এছাড়াও পূর্ব বর্ধমানের কাঁকসা ব্লকে এই জঙ্গলটি অবস্থিত বলে এই জঙ্গলটিকে কাঁকসার জঙ্গলও বলা হয়ে থাকে। চলুন আমরা গল্পের পরবর্তী অংশটুকু একটু শুনে নিই। রাজা সুরত যে সময় দুর্গাপুজো করেছিলেন সেই সময়টা ছিল বসন্তকালের শুক্লপক্ষ। আমরা জানি যে সমস্ত প্রকৃতি বসন্তকালে নবযৌবন লাভ করে।
যেহেতু রাজা সুরত বসন্তকালে শুক্লপক্ষের ষষ্ঠী থেকে নবমী তিথি পর্যন্ত দেবী দুর্গার পুজো করেছিলেন, সেই জন্য এই পুজোকে বলা হয় বাসন্তী পুজো, আর দেবী দুর্গাকে বলা হয় বাসন্তী দেবী। পুরাণ মতে বাসন্তী দেবী হলেন জগতের আদি শক্তি। তিনি বসন্তের সজীবতা ও সৃষ্টির প্রতীক। শরৎকালে দুর্গাপুজো হল অকাল বোধন, অশুভ শক্তির বিনাশের প্রতীক। সেখানে বাসন্তী পুজো হল ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণে সমস্ত জাগতিক সমৃদ্ধি ও মানসিক শান্তি লাভের প্রতীক। জ্যোতিষ শাস্ত্র মতে বসন্তকালে বাসন্তী দেবীর পুজো করলে অশুভ গ্রহের প্রভাব কমে, তেমনি মন ও শরীর নানা ব্যাধি থেকে মুক্তি লাভ করে। মেধস মুনির পরামর্শে রাজা সুরত দেবী বাসন্তীর পুজো করে যেমন তার হৃত রাজ্য ফিরে পেয়েছিলেন, তেমন সমাধি বৈশ্য ফিরে পেয়েছিলেন তার পরিবার পরিজনকে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন সমাধি বৈশ্যর আশ্রম হিসেবে চিহ্নিত সেই আশ্রমে কিন্তু চলছিল বাসন্তী পুজো। আগেই বলেছি যে আমরা যে সময়ে এই আশ্রমে পৌঁছেছিলাম সেই সময়টা ছিল চৈত্র মাসের শুক্লপক্ষ এবং আশ্রমে চলছিল বাসন্তী পুজো। সেই মূর্তি আপনাদের দেখানোর চেষ্টা করছি পর্দায়। চলুন আজকের এই মেধস মুনির আশ্রম এবং এই বাসন্তী পুজো সম্পর্কে মন্দিরের পুরোহিতের কাছ থেকে দু একটা কথা আমরা জেনে নেবার চেষ্টা করি। ঠাকুরমশাই, এটা কি মাটির মূর্তি? হ্যাঁ। এটা কি প্রত্যেক বছর পাল্টানো হয় নাকি? হ্যাঁ, দুর্গাপুজোর সময় পাল্টানো হয়? দুর্গাপূজায় হয়, আবার বাসন্তী পূজায় হয়। ও, আজকে তো বাসন্তী পুজো চলছে, আজকে সপ্তমী তো। হ্যাঁ, পুজো ভেবেই তো এসছি আমরা, বাসন্তী পুজোয় মাকে দর্শন করবো, মায়ের পুজো দেবো, সব কিছু ভেবেই আমরা এখানে আজকে এসেছি। আজকে সপ্তমী। সপ্তমী। ঠাকুরমশাই, আপনার নামটা যদি বলে ঠাকুরমশাই। আমার নাম অমরনাথ চ্যাটার্জি। আচ্ছা, আপনি কতদিন ধরে এই মন্দিরের সেবায়ত আছেন? আমি এটা 14 বছর পুজো করছি। আচ্ছা। কি পুজো হচ্ছে? বাসন্তী পুজো। বাসন্তী পুজো। আচ্ছা, তারপরে আমি দুর্গা পূজা করি, আরো পূজা করি, এসব না। আচ্ছা আচ্ছা, এই মন্দিরটা সেই সুরত রাজার আমলেই নাকি? সেটা সুরত রাজার আমলে তো সেইটাই তো মানে শুনে আসছে। মানে সেইভাবেই তো মানে এখন মানছে সবাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বলুন। মেধস মুনির আশ্রম ছিল, যেখানে মেধস মুনি চণ্ডী লিখেছিলেন। শ্রী শ্রী চণ্ডী। শ্রী শ্রী চণ্ডী লিখেছিলেন। তো সুরত রাজা কোলভিলের সঙ্গে যুদ্ধে পরাস্ত হয়ে জঙ্গলে ঢুকে গেছিল, আশ্রয় নিয়েছিল। তখন মেধস মুনি ধ্যানস্থ ছিলেন। চোখ খোলার পর দেখে আরে সুন্দর সৌম্য কান্তি চেহারা, রাজকীয় একটা। হ্যাঁ, অথচ এরকম ভাবে এসে তখন জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা তোমার? না, বলছি যে আমি কোলভিলদের কাছে হেরে গেছি, রাজত্ব চলে গেছে, আমি রাজত্ব পুনরুদ্ধার করতে চাই। আচ্ছা। তখন বলছে ঠিক আছে, তার জন্য তো 10 ভুজার পূজা করতে হবে, শক্তি পূজা করতে হবে, মা মহামায়ার পুজো করো, তুমি ফিরে পাবে। ও তো একটা পাঠ হলো। বৈশ্যও এসেছিল সাথে। বৈশ্য বলো, তুমি কি জন্য এসছো, তোমার কি দরকার? বলছে আমার কোনো রাজত্বও চাই না, সম্পদও চাই না, কোনো কিছু চাই না, আমি তোমার পায়ে স্থান চাই। তো বৈশ্য এখানে থেকে গেছিল। আর আপনার যে ও আবার যুদ্ধ করলো কোলভিলের সঙ্গে, যুদ্ধ ওদিকে পরাস্ত করে আবার রাজত্ব করলো। মানে সাঁওতাল আদিবাসী যারা এখানকার ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ। তা রাজা সুরতের রাজত্ব কোথায় ছিল? এই টোটাল অঞ্চলটাই ছিল। এইটাতেই ছিল। এই যে এরপরে তার পরবর্তীকালে তো ধরুন লক্ষণ সেন, বল্লাল সেন সবাই রাজত্ব করে গেছে। তার নিদর্শন দেখুন ওইটা ইটের মধ্যে পাবেন। ওই ধরনের বিস্কুটের মতন ইট এই যুগে কেউ বানাতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বৈশ্য যে এসেছিল, বৈশ্য কার সঙ্গে এসেছিল নাকি? বৈশ্য নিজেও, বৈশ্য ঘর থেকে বিতাড়িত হয়েছিল। ও রাজ্য থেকে বিতাড়িত হয়েছে, ঘর থেকে বিতাড়িত। আচ্ছা, বৈশ্য ঘর থেকে বিতাড়িত হয়েছিল। ঘরে মানে আজকাল সংসারে যেমন অশান্তি হয়েছিল, অশান্তিও বেরিয়ে গিয়েছিল। এসে এই জঙ্গলে এসে আশ্রয় নিয়েছিল। আর এই জঙ্গলটার এমনই মাহাত্ম্য, যদি কেউ ভক্তি ভরে আসে, যদি কেউ ভক্তি ভরে সত্যি আসে, তার কিন্তু মনের অনেক চাহিদা মিটে যায়। এক নম্বর মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ, হতেই হবে। মনের চাহিদা থাকা মানে মন ভক্তি থাকা। আচ্ছা, সেটা তো মা দিবে না, না করে পেতে হবে, তবে কৃপা। একদম। যদি না করি তো আমি পাবো কেউ তার থেকে? করে পাওয়াকে বলা হয় কৃপা। আচ্ছা। হ্যাঁ। তো বৈশ্য কি মা চণ্ডীর পুজো করেছিল? না,
বৈশ্য মানে মেধসমণির চরণাশ্রিত হয়ে গেল। চরণে আশ্রিত। বললো আমি আর যাব না। বলো কেন বাবা? সংসারে ফিরে যাব না। প্রচুর ঝামেলা, হ্যাঁ, সংসারের মতন ঝামেলা কোথাও নাই। আমি তোমার পায়ে হ্যাঁ, আশ্রয় নেব, আমি এখানেই থেকে যাব। সত্যিই তো, যতই বড় লোক হোক, যতই পয়সা থাকুক, হ্যাঁ, সংসার। শান্তি হচ্ছে আসল ব্যাপার। হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে এখানে আসবেন, দর্শন করে যান। কোথা থেকে আসছেন বাবা? আমরা কলকাতা থেকে আসছি। প্রসঙ্গত বলি যে মার্কেন্ডেয় পুরাণ এবং শ্রী শ্রী চণ্ডী মাহাত্ম্য অনুযায়ী যে পৌরাণিক রাজা সুরথের গল্প আপনাদের শোনালাম, সেই রাজা সুরথের রাজ্যের রাজধানীর নাম ছিল বলিপুর, যা আজকে বোলপুর নামে পরিচিত। আরেকটি তথ্য দিয়ে রাখি আপনাদের, বোলপুর শহর থেকে 3 কিলোমিটার দূরে একটি শিব মন্দির আছে, যার নাম সুরতেশ্বর শিব মন্দির। রাজা সুরথ সেই শিবলিঙ্গের পুজো করতেন বলেই শিবলিঙ্গের নাম সুরতেশ্বর শিবলিঙ্গ এবং মন্দিরটির নাম হয়েছে সুরতেশ্বর শিব মন্দির। বোলপুর শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। আপনারা হয়তো অনেকেই দেখেছেন এই শিব মন্দিরটি, যারা দেখেননি তারা একবার ঘুরেই আসতে পারেন এই মন্দির থেকে। বর্তমান মেধস মুনির আশ্রমে কিন্তু আরো অনেক কিছু দেখার আছে, তবে সেসব দেখাতে গেলে ভিডিওর সময়সীমা অনেক বেড়ে যাবে, তাই সেই চেষ্টা থেকে নিজেকে বিরত রাখছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের মেধস মুনির আর যা যা দ্রষ্টব্য আছে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।